মহাশিবরাত্রির পুণ্যতিথিতে আমি চলে এসেছি হরকুটি রায় বন্দ্যোপাধ্যায় বনেদি বাড়িতে। উত্তর কলকাতার এই ঐতিহ্যশালী বাড়িতে যেমন 300 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে দুর্গাপুজো, তেমনই কিন্তু এই মহাশিবরাত্রির দিনটিও মহা ধুমধাম করেই পালন করা হয়। এছাড়াও 12 মাসের 13 পার্বণ তো রয়েছে। আর আজ কথা হবে এই বিশেষ পর্বে এই বাড়ির ছেলে সঙ্গে রয়েছেন অর্চিষ্মান রায় বন্দ্যোপাধ্যায়। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। এই বাড়ির একটা ঐতিহ্য আছে, আমরা রয়েছে একদম ঠাকুর দালানে, নিয়ম আচার অনুষ্ঠান মেনে এখানে পুজো হয়। সবটা নিয়ে আজ কথা বলবো, আর অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যে দাদা, আজকে আমরা মহাশিবরাত্রির তিথিতে উপস্থিত হয়েছি, একটু বলো যে এই যে 300 বছরের বেশি সময় ধরে এই বাড়িতে ঐতিহ্য ধরে পুজো হয়ে আসে, একটু কি কি নিয়ম আছে বা কিভাবে এখানে শিবরাত্রি পালন করা হয়? আমাদের বাড়ির এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা 273 বছর পুরনো। তার আগে আনুমানিক আরো 60 বছর কি 61 বছর একটি গ্রাম ছিল। আজকের কলকাতা তো গোবিন্দপুর, সুতানুটি এবং কলিকাতা একটি মিশ্রণ, তিনটে জুড়ে ডিস্ট্রিক্ট আজকের কলকাতা। তো এটা সুতানুটি গ্রামের একটি অস্থি বিসর্জন ঘাট ছিল। গঙ্গা তখন আরো অনেক কাছে বইতো। প্রসন্ন কুমার টেগোর লেন যেটা এখন, সেই শ্মশানকালীটা আগে চুল্লি ছিল আর কি। আর এখানে একটা অস্থি বিসর্জন, একটা ছোট ঘাট ছিল। আমার পূর্বপুরুষ, আমি 12তম প্রজন্ম, বাড়ির যে প্রথম প্রজন্ম কেশব চক্রবর্তী বংশাবলী ফুলিয়ামেল, আমাদের বংশাবলী সেখান থেকে শুরু হয়। কেশব চক্রবর্তী এখানে এসেছিলেন, এনারা বর্ধমানের লোক ছিলেন। এখানে এসেছিলেন নুনের ব্যবসা করতে এবং একটা এমন সাধনা ক্ষেত্র খুঁজতে, যেটা একটু নিরিবিড়ি, আর যেমন সাধনার জন্য একটা খুব শান্ত পরিবেশ দরকার। এটা একটা জংলা জায়গা ছিল। ডাচেদের কলোনি তো সেই বাগবাজারের পর থেকে ছিল এটা জঙ্গল, মানে লোকজন আসতে, আপনি কথামৃতে যদি পড়েন দেখবেন ঠাকুরের স্মৃতিতেও আছে, এখানে আসতে লোকেরা ভয় পেত, মানে রীতিমতো ডাকাতের দল তারা। সেখান থেকে একটি 10 ইঞ্চির শিবের একটি ছোট লিঙ্গ এবং বিগ্রহ মাটির তলা থেকে খুঁজে পেয়েছিলেন, যে গ্রামটা তৈরি করেছেন, যে কুটিরটা, সেখান থেকে নাম হরকুটির। তারপরে 1866 সালে আমার পঞ্চম পুরুষ সেই বাড়ির সঙ্গীত মহাগুরু হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, যিনি খান্ডারবাণী এবং রহরবাণী এবং বিষ্ণুপুরী ঘরানার ধ্রুপদের মিউজিক বাংলা সহ পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে ছড়িয়েছিলেন, উনি এই আমাদের পেছনে যে পঞ্চমুণ্ডির আসন, যেখানে দেবী দুর্গা এবং কালী বিরাজ করেন, সেখানে বসে সাধনা করতেন। উনি একদিন সাধনা করতে ভোর 5টার সময় ঠাকুর হাতে লণ্ঠন নিয়ে ঢুকে আসেন একদল লোক নিয়ে। ঠাকুরকে দেখে আমার পূর্বপুরুষ হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, উনি একটি গান লিখে ফেলেন। তক্ষুনি দিব্যচক্ষুতে দেখতে পেতেন। উনি গান কি হেরি নটবর রূপ সুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিমায় শ্যামা, সেটি শুনে ঠাকুর ঠিক এই স্থানে যেখানে আমরা কথা বলছি দুজনে, এখানে ঠাকুর শিব ঠাকুরের দিকে তাকিয়ে সমাধিস্থ হয়ে গেছিলেন, বাকরুদ্ধ হয়েছিলেন এবং হরপ্রসাদ শাস্ত্রীকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে হর হর বলে এগিয়ে গেছিল। এই যে বিগ্রহ, এটা 140 বছর বয়স, 1866 থেকে। এই ঘটনাটি হওয়ার পর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ওনার নাম সিদ্ধেশ্বর মহারাজ রেখেছিলেন এবং আজও বলে, ঠাকুর বলে গেছিলেন, দক্ষিণেশ্বরের 108 বেলপাতার মধ্যে একটা বেলপাতা কিন্তু সিদ্ধেশ্বর মহারাজের উৎসর্গে দেওয়া হয়। তাছাড়া এই বিগ্রহে পুজো করেছেন অনেক বিশিষ্ট মহাপুরুষরা, ত্রৈলঙ্গ স্বামী, শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী এবং সাধক বামাখ্যাপা। আমাদের 4 প্রহরে পুজো হয়, 1,08 জপ হয়, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়। একটু পরেই শিবরাত্রির তিথি 4:48 থেকে পড়েছে, কালকে বিকেল অবধি আছে। তো আমরা 4 প্রহরে পুজো 8-9টার থেকে শুরু করব। তাছাড়া এবারে আমাদের দেবাঞ্জলি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়ী ঘোষ, ওনারা একজন বিশিষ্ট শিল্পী তারা, এবং শান্তনু দেব সরকার, ওনারা শিবের একটি নাচ করবেন, শিবনৃত্য হবে এবং মোহিনীআট্টম নাচ হবে। তাছাড়া আছে শিব ভজন কীর্তন। তারপরে আমরা পুজোয় বসে পড়ব। এই আমাদের সংক্ষিপ্ত আজকে কি প্রোগ্রাম হবে এবং আমাদের সাধারণত কি হয়ে থাকে শিবরাত্রিতে। এবারে শিবরাত্রি 2 দিন ধরে পড়েছে। হ্যাঁ, এবারে তো শুনলাম দুর্গাপুজো বেশ সপ্তমী 2 দিন পড়েছে। এবারে তিথিগুলোই একটু 2026 এবারে একটু মানে বেশ ভালোর দিকে পড়েছে, শুভ শুভ হচ্ছে। আবার কিছু বছর আগে আবার তিথি খেয়ে গেছিল, তো 2 বছর আগেই বোধহয় দুর্গাপুজো একদিন কমে গেছিল। তো ওই যেটা কমে গেছিল সেটা কম্পেনসেট হয়ে যাচ্ছে। ভালো। শিবরাত্রি একটা বড় সুবিধা হচ্ছে, কালকে বাবার বার সোমবার, কালকের দিনটাও লোকেরা পাচ্ছে। আবার আজকে রোববার, যারা ছুটি, যারা যেমন আপনারা রিপোর্টাররা যারা খুব ব্যস্ত, তারা রোববার দিনটা পেলো। তো চাকরিজীবী মানুষরা রোববারটা পেলো, আবার সোমবারও জল দেওয়া গেল, 2 দিন সুবিধে হলো। ভোগ প্রসাদের কি আয়োজন থাকে? আমাদের ভোগ প্রসাদে কিন্তু বাবারটা মহাভোগ থাকে, সেটা তো বাবার থাকে। তাছাড়া আমাদের 5 ফল মিষ্টি শুধু ভোগ থাকে, বাবাকে আলাদা করে কোনো রকম, যদিও বা আমরা দুর্গাপুজোয় যেমন আমরা যেহেতু ব্রাহ্মণ, আমরা অন্নভোগ দিই, বাবাকে কোনো রকম অন্নভোগ দেওয়া হয় না। বাবাকে শীতলে যেহেতু পুজো হয়, বাবাকে ফল, গোটা ফল, গোটা নৈবেদ্য, মুগ ডালের, নারকেল নাড়ু, মিষ্টি
এবং লুচি বেগুন ভাজা দেওয়া। আমি এসেই দেখছিলাম যে বাবাকে সাজানো হচ্ছিল, আর শিবলিঙ্গের মাথায় একটা ছোট টোপর রয়েছে, এটার বিশেষত্ব কি? বাবাকে যেহেতু মানে একটা অ্যাঙ্গেল এটাও আছে যে কি আজকে শিব দুর্গার মিলন, আজকে যেহেতু শুভ বিবাহ বার্ষিকী, তো সেই একটা টোপর তো এখনো বোধহয় পরেই আছেন বাবা। তাছাড়া বাবাকে রূপোর সাপ, ডমরু, চাঁদ, ওং এগুলো বাবাকে সাজানো হবে বাবা শৃঙ্গারের আগে, এবং অভিষেকের আগে, জলাভিষেকের আগে ফুলের সাজ হবে, এবং বাবাকে একটা ফুলের মুকুটও পরানো হবে। হ্যাঁ, এই শিবরাত্রি যেমন শিব পার্বতীর মিলন, বাবা মা কিন্তু এখানে পাশাপাশি অবস্থান করে। আমাদের কিন্তু একমাত্র, আমার যতটুকু আমি জানি এবং আমি এটাতে নিয়ে যথেষ্ট রিসার্চ করেছি, এটা একমাত্র দালান যেখানে শিব দুর্গা একসাথে, শিব দুর্গা থাকে মানে বাবা সবসময় মায়ের কাছে থাকে, বিরাজ করে, কিন্তু বাইরে থাকে পাশাপাশি একমাত্র। কারণ এটারও একটা কারণ আছে, কারণ আমাদের ওটা স্বপ্নাদেশে গল্পটাও বলতে পারি, আমাদের কার্তিক গণেশ না খুলে কোলে চলে আসে দুর্গাপুজোর সময়। আমি বিস্তারিত এই নিয়ে বলি। একবার যখন ঠাকুর তোলার সময়, আমাদের ঠাকুর তো এখানেই তৈরি হয়, চোট লেগে গণেশের খড়ম ভেঙে গেছিল। তো তখন স্বপ্নাদেশে দেখা গেছিল আমার যে পূর্বপুরুষ কি গণেশ কার্তিক বাবার কাছে বসে আছে, সেই সুবিধার্থে আমার মনে হয় শিব দুর্গা পাশাপাশি। তো আমাদের যখনই এরকম কিছু রিচুয়ালস হয়, আমাদের কার্তিক গণেশ বাড়ির বউরা বা মেয়েরা শিবের ঘরে বসে, কোলে বসে কার্তিক গণেশকে নিয়ে বসে থাকে, সেটা চক্ষুদানের সময় হোক বা সেটা আপনার বিসর্জনের সময় হোক বা বরণের সময়। দুর্গাপুজো আর দেখতে দেখতে কদিন পরে চলেই আসবে। আমি একটু দুর্গাপুজোর ইতিহাসটা জানতে চাইবো তোমার থেকে, যে অজানা তথ্য যদি আমাদের জানো। আমাদের দুর্গাপুজো 333 বছরে বা 334তম বর্ষে পড়বে। আমাদের স্বপ্নাদেশে পাওয়া ঠাকুর, আমাদের 10 দিনের পুজো। মহারাজ আমাদের মহালয়ার পরদিন প্রতিপদে ঘট বসে যায়। ঠাকুর এখানেই তৈরি হয় বংশ পরম্পরায়। সেই ঠাকুর আমাদের যিনি পুজো করেন শুভেন্দু চৌংদার মহাশয়, উনি হুগলি থেকে আসেন, উনিও 4 পুরুষ ধরে করছেন। যিনি আমাদের ঢাকি, ওনারা জয়রাম বাটি থেকে আসেন। রুইদাস পরিবার, ওনারাও 5 পুরুষ ধরে করছেন। আমাদের যে ঠাকুর তৈরি করে কুমোর তাপস পাল মহাশয় কৃষ্ণনগরের, ওনারাও 5 পুরুষ ধরে করছেন। আমাদের কোনো বলি নেই, অথচ কালিকা পুরাণ মতে কিন্তু তন্ত্র মতে পুজো। এটা একটা খুব ইউনিক ব্যাপার। এমন না আগে বলি ছিল পরে আটকে গেছে, কোনো কালেই বলি ছিল না, এমনকি চালকুমড়ো বলিও হয়নি। আমাদের লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন নেই। যেহেতু আমরা বর্ধমান বিষ্ণুপুর থেকে আমার পূর্বপুরুষরা এসেছে, কেশব চক্রবর্তী, আমাদের মা মৃন্ময়ীর মুখের সাথে একদম সেম মিল পাবেন। মা মৃন্ময়ের একই মুখের এবং একই অঙ্গ দেখে আমাদের এক চালার মূর্তি। বোতাম আংটির সাজ, ডাকের সাজ, যেটা খুব ইউনিক সাজ, সেটা এখন এই শিল্পটা হারিয়েই গেছে। 2 কি 3টে বাড়িতে হয়, ঠনঠনিয়া দত্ত বাড়ি, আমাদের হরকুটির বাড়ি এবং ঘোষ বাড়ি, রামলোচন ঘোষ বাড়িতে এই সাজ। এবং আমাদের কাঁধে বিসর্জন। মায়ের ভোগেও বৈশিষ্ট্য তো আছেই, মাকে 10 দিনই সেবা করা হয়। আমরা যেহেতু অন্ন ভোগ, খিচুড়ি, পায়েস, ভাত, পনিরের তরকারি, ধোঁকার ডাল্লা, শীতলে আমরা মাকে চন্দনী ক্ষীর দিই, 16 গন্ডা লুচি, 1 গন্ডায় 4টে করে নিচ্ছি, মানে 64টা লুচি, বেগুন ভাজা। মাকে সকালে দুধ দেওয়া হয়, কাঁচা দুধ। এরকম অনেক, আরও যত দুর্গাপুজো এগিয়ে আসবে আরও বৈশিষ্ট্য জানা যাবে। আমাদের কুমারী পুজো হয় না, আমাদের কোনো কালেই হতো না। তাছাড়া আমাদের যে রিচুয়ালসগুলো হয়ে থাকে, ধুনো পোড়ানো হয়। এবং সবথেকে ইউনিক ব্যাপার হচ্ছে আমাদের এই জমজমাটটা জুন মাস থেকেই শুরু হয়ে যায়। আপনারা কিছু মাস পরেই আসার সুযোগ পাবেন, কারণ ঠাকুরটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা দুজন গল্প করছি, ঠিক এর পেছনেই তৈরি হয়। তো সেখানে একটি আবার প্রথা আছে, মায়ের পঞ্চ যে মাটি, তার মধ্যে একটি বেশ্যার দুয়ারের মাটি খুব প্রয়োজন। সেই প্রথাটা আমরা মানি। আমরা সেটা গিয়ে সংরক্ষণ করে রাখা থাকে, সেটা নিয়ে আসি। কেননা বলে সেই মাটি না মায়ের গায়ে পড়লে পুজো সম্পন্ন হয় না। এরকম অনেক ছোটো ছোটো রিচুয়ালস আছে যেগুলো আমরা মেনে পুজো করি। সেটা আরও যত দুর্গা পুজো এগিয়ে আসবে আরও হাইলাইটেড হবে। আর কি কি পুজো বা পার্বণ এখানে হয়? আমাদের কালী পুজো হয় 30শে ডিসেম্বর। এবার এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, কারণ না 30শে ডিসেম্বর কেন, এটা একটা ফিক্সড ডেট। সেদিন ত্রৈলঙ্গ স্বামীর পুনার দিবস, মানে অধিবাস দিবস। ত্রৈলঙ্গ স্বামী ওনার গুরুদেবের সাথে এখানে বসে অশ্বমেধের যজ্ঞ করেছিল এই স্থানে। ত্রৈলঙ্গ স্বামী যেহেতু এখান থেকে একটা দিক থেকে বলতে পারেন অভিষেক করেছিল, এবং উনি মানে অনেক তন্ত্র এখানে শিখেছিলেন এই বাড়িতে ওনার গুরুদেবের সাথে। আমরা ত্রৈলঙ্গ স্বামীকে সম্মান জানানোর জন্য পৌষ কালী পুজোটা 30শে ডিসেম্বর সেও এই স্থানেই হয়, খুব বড় করে হয়। এবং আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের ঠাকুর অন্ধকারে পুজো হয়। প্রত্যেকটা রিচুয়াল, ঠাকুর দিনের আলো দেখে না, ঠাকুর ঢোকেন অন্ধকারে, ঠাকুর বেরিয়ে যান অন্ধকারে। এবং পুরো পুজোর সময় একমাত্র, পুরো এই যে দালান দেখছেন, প্রত্যেক জানলায় একমাত্র শুধু জলে হচ্ছে পুরনো হারিকেন বা লণ্ঠন। মা শুধু লণ্ঠনের আলো দেখে এবং আগুনের আলো দেখে।
যদি এছাড়া অন্য কোনো লাইট সোর্স বা কোনো রকম আলো বা শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে পুজো বাধা পড়ে আমাদের এই প্রথা মেনে শ্যামাকালী শ্যামবর্ণ দক্ষিণা রূপে পুজো হয়। আর একটু বনেদি বাড়ির দিকে যাবো, যে এখন বনেদি বাড়িগুলো থাকলেও এখন দেখা যায় যে মানুষজন হয়তো দূর দূরান্ত বিদেশে কাজ সূত্রে চলে গেছে, হয়তো বনেদি বাড়িতে আর কেউ থাকে না, যে যার ফ্ল্যাটে চলে গিয়েছেন। তো আপনাদের এই বাড়িতে এখন কে কে থাকছেন বা কিভাবে এটা মেনটেন করা হচ্ছে? কারণ এখন বনেদি বাড়ি খুব একটা দেখাও যায় না, আর একটা মানে দীর্ঘদিনে যে একটা সংরক্ষণের তো একটা বিষয় আছে। না, আমাদের বাড়িতে শুধু 3জন সদস্য। বিশ্বাস করবেন, আমার বাড়ির 238টা জানলা দরজা, 68টা ঘর। আমার বাবা পেছনে এই যে আলপনা দিচ্ছে, বাবা এই বয়সেও আলপনা থেকে শুরু করে ভোগ সবকিছু বাবাই করে। মা প্রফেসর, বাবাও সায়েন্টিস্ট, দুজনেই খুবই ব্যস্ত। আমিও আইআইটি খড়গপুরে পিএইচডি করছি। আমরা চেষ্টা করি কাজকে পাশে রেখেও যতটা পারা যায় এই মুহূর্তগুলোকে তুলে ধরা। যেমন শিব, দুর্গা, কালী, এই 3টে আমাদের মেন উৎসব। 12 মাসে 13 পার্বণ। যেমন ধরুন আমাদের কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর দিন, জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন। যেটা লোকেদের উল্টো রথে বা সোজা রথে হয়, সেটা আমাদের জন্মাষ্টমীতে হয়। তো এই রিচুয়ালসগুলো তুলে ধরা হয়। বাইরে আমিও বহুকাল ছিলাম, কিন্তু আমার মনে হয় যারা এরকম বাড়ির সাথে অ্যাসোসিয়েটেড তাদের সকলের উচিত এই হেরিটেজ এবং এই ইতিহাসটাকে তুলে ধরা। সরকার অনেকভাবেই সাহায্য করতে চেষ্টা করেন, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকারও তাদের হাত ধরে এগিয়ে যাওয়া উচিত এবং এই বাড়িগুলোকে সংরক্ষণ করে আরও মানুষের কাছে যেন দেশে ও দশে সকলের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা চ্যানেলের থ্রু থেকে হোক, ইনফ্লুয়েন্সারের থেকে হোক, এবং যে বিভিন্ন সংবাদ মাধ্যম আছে সেগুলোর মধ্যে থেকে করা উচিত। তাতে শুধু যেমন হরকুটির আজকে হাইলাইটেড হয়েছে, আজ থেকে 2-3 বছর আগে এতটা হাইলাইটেড ছিল না। এরকম অনেক ছোট ছোট বনেদি বাড়ি আছে কলকাতার বুকে, বা আপনি যদি ডিস্ট্রিক্টের দিকে যান তারা কিন্তু হাইলাইট হয় না। আমার স্পেশাল রিকোয়েস্ট আপনাদের চ্যানেলের থ্রু থেকে আপনারা সকলে মিলে গিয়ে এদেরকেও কভার করবেন, যাতে এই যে সুন্দর সুন্দর বাড়ির যে রিচুয়ালগুলো সবগুলো আপনি জানতে পারলেন। আপনারাই তখন বুঝতে পারবেন মানে কত ধানে কত চাল, মানে কত রকম নিয়ম হতে পারে। একদম। একটু জানবো যে রক্ষণাবেক্ষণটা কিভাবে করেন এই এত বড় বাড়ি, ঠাকুর দালান, পুজো আর্চা সবটা মিলিয়ে? দেখুন, রক্ষণাবেক্ষণ তো একটা বিশাল অর্থের থেকেও বড় কথা। এই আপনি যদি বাড়ির স্ট্রাকচারটা ভালো করে দেখেন, ম্যান পাওয়ার, অনেক স্ট্রাকচার আমি বাড়ির মেলাতে পাই না, কারণ আগেকার দিনে সে আর্টিশিয়ানস পাওয়া যায় না। আমার বাড়ির এক পুরনো মিস্ত্রি রশিদ মিয়া খান, উনি রাজাবাজারে থাকতেন, উনি মারা গেলেন। তারপর থেকে আমি কোনোদিন আর এই বাড়ির ইন্ট্রিকেট স্ট্রাকচার, মানে আপনি যদি বাড়ির স্ট্রাকচারটা দেখেন, দেখবেন দক্ষিণেশ্বরের অন্দরমহলের সাথে অনেকটা মিল পাবেন। এই যে লণ্ঠন দেখছেন আমি বলছিলাম ওপরে, বা এই যে পদ্ম আর এই ছাল লণ্ঠনের কাজ, এই জিনিস আর আজকালকার মিস্ত্রিদের আপনি লাখ টাকা দিলেও তারা রিক্রিয়েট করতে পারবে না। তো কি আমি খুব লাকি যে কি ঠিক সময়ে ঠিক লোকেদের সাথে যোগাযোগ হয়ে গেছে কিছু হেরিটেজ কনজারভেশন পেজেস বা লোকেদের থেকে, এবং তার থেকে বড় কথা হচ্ছে কিছু এমন আর্টিশিয়ানসদের পেয়েছি যারা তাদের বাপ ঠাকুরদাদাদের থেকে বা বাবা ঠাকুরদাদার আমল থেকে এই জিনিসগুলো শিখে রেখে এখন সেই টেকনোলজিটা ট্রান্সফার করছে। তো সুবিধে হয়, তাতে 2 পয়সা বেশি খরচা হলেও স্ট্রাকচারটাকে মেনটেন করা যায়। এটা যে চুন সুরকির বাড়ি, সিমেন্টের বাড়ি না, টালি চুন সুরকি এবং কড়িবর্গার বাড়ি। তো আমার বাড়িতে 365 দিন 12 মাস 30 দিনই কোনো না কোনো কাজ লেগে থাকে। আজকে আপনার সাথে যখন কথা বলছি, আমার বাড়ির ভেতরের অংশে কনস্ট্রাকশন চলছে। আর পুরোনো দিনের বাড়ি মানে তার ভিত মজবুত হবে। এখনকার দিনের বাড়ি যেমন দেখা যায় মেটেরিয়াল ঠিকঠাক দিচ্ছে না, সেটা ভঙ্গুর হয়ে যাচ্ছে, 2-3 দিন হয়তো 2-3 বছর স্টে করছে, তারপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সত্যি কথা, ভূমিকম্প হলে না টের পাই না আমরা আর কি করে বলি মা খবর পেলে, ওরা না আমরা টের পাই না। একমাত্র টের হচ্ছে এই চৌবাচ্চা, এই আইকনিক চৌবাচ্চা এখনো আছে, এটা বেশি বাড়িতে থাকে না। এই চৌবাচ্চা জলটা নড়লে বোঝা যায়। এবং এই আয়লা হোক বা আমফান হোক, আমাদের কিন্তু ওই যে রিসেন্টলি আগের বছর দুর্গাপুজো ক্লাউড বাস্ট হলো, জল হয়েছিল আবার জল চলে গেল, আমাদের কোনো ক্ষতি হয়। তো এটা একটা মানে ঠাকুরের আশীর্বাদ বলতে পারেন। স্ট্রাকচারটাই যেভাবে তৈরি, আগেকার দিনের ইঞ্জিনিয়ারিং সেন্স অনেকটা আমার মনে হয় বেশি ছিল। এবং খুব আর চুনসুরকির বাড়ি, তো এটা যত জল পড়ে তত চুনসুরকির বাড়ি আরো মজবুত হয়। লাইমস্টোন তো এটা স্ট্রেংথে বাঁধতে থাকে, তো সেটা একটা সুবিধে। তাছাড়া তো বাকিটা ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে। বনেদিয়ানা নিয়ে কি বলতে চাইবেন মানুষকে? মানে অনেকেই এখনো জানে না, বা আজকালকার প্রজন্ম বা আগামী প্রজন্ম অনেকেই জানবে না যে বনেদি বাড়ি কাকে বলে, কি হয়। একটা যে যৌথ পরিবার, এখন যৌথ পরিবারও দেখা যায় না সেই অর্থে, সেদিক থেকে কি বার্তা দেবেন দর্শকদের? বনেদি বাড়ির আলাদা করে আমরা একই রকম কিছু বিশেষ রিচুয়ালস এবং কিছু বিশেষ ঐতিহাসিক ইনসিডেন্টস আমাদেরকে ডিফারেন্সিয়েট করে, এবং আমার মতে এই ডিফারেন্সিয়েশনটা রাখা উচিত না। মানুষ অনেকে ভাবে যে কি বনেদি বাড়ি মানে খুব না কুচু কিছু কুপ্রচার আছে, যেমন
ভাড়ার টাকায় খায় বা এরা অনেক না কুচু, এরকম কোনো ব্যাপার না। আমি নিজে এই ফ্যামিলিতে আমার প্রচুর চেনাশানা বন্ধু বান্ধবও আছে চেনা, তারা এরকম ফ্যামিলি থেকে বিলং করে। কে কি বলেছে সেটা না শুনে আমার মনে হয় বনেদিয়ানার অ্যাকচুয়াল মানে হচ্ছে অভিজাত্য এবং ইতিহাস। যার কাছে একটু সাধারণ মানুষের তুলনায় যাদের একটু বেশি ইতিহাস আছে, তারা নিজেদেরকে আমার মনে হয় বনেদিয়ানা একটা ওয়ে অফ লিভিং বলে, এককালে বলতো রাজকীয় চালে থাকা, এরকম কোনো ব্যাপার না। ইতিহাসকে তুলে ধরা, ঠিক সময়ে তুলে ধরা এবং ঠিক মানুষদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা ছিলাম হরকুটি রায় বন্দ্যোপাধ্যায় বনেদি বাড়িতে, কথা বললাম বাড়ির ছেলে অর্চিষ্মান বাবুর সঙ্গে। অনেক অজানা তথ্য কিন্তু তিনি আমাদেরকে জানালেন। আর সত্যিই তো বনেদি বাড়ি এরকম গোটা বাংলা জুড়েই ছড়িয়ে আছে। এই যে বনেদি বাড়ির অস্তিত্বগুলো যদি নিজের বাড়ির ছেলেরা যারা দূর দূরান্তে থাকে তারা যদি একটু বাঁচিয়ে রাখে, তাহলে হয়তো আমরা অনেকেই জানতে পারবো, বা এখনো অনেকেই জানতে পারছি না আমরা যে কোথায় কোন ঐতিহ্য বা কোন প্রথা, এই যে পুজো পার্বণের দিনগুলো প্রত্যেকটা বনেদি বাড়িতেই কিন্তু পুজো পার্বণ হয়ে থাকে, আর তাদের নির্দিষ্ট কিছু নিয়ম রিচুয়ালস আছে। তো আপনারাও যদি চেষ্টা করেন, আসুন না সবাই মিলে যদি সেগুলো একটু বাঁচিয়ে রাখা যায়। যারা বাড়ির ছেলেরা রয়েছেন, হয়তো কাজকর্মে দূরে আছেন, একটু এক জায়গায় হয়ে যদি কোনোভাবে এটা যদি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়, বা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে যদি ছড়িয়ে দেন, তাহলে অনেক অনেক মানুষ কিন্তু জানতে পারবেন এই বাংলার বুকে এখনো অনেক ঐতিহ্য কিন্তু বাকি আছে, সব হারিয়ে যায়নি। আবার অন্য কোনো এপিসোডে আবার এমনই কোনো একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী ছিলাম টুডে স্টোরির পর্দায়, সরাসরি হরকুটি রায় বন্দ্যোপাধ্যায় বনেদি বাড়ি থেকে শিবরাত্রির মহাপর্বে।